ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প কাঁকড়া বিছে। চাটুজ্জেদের রকে আমি, টেনিদা আর হাবুল সেন বসে মোড়ের বুড়ো হিন্দুস্থানের কাছ থেকে কিনে আনা 3টে ভুট্টা পোড়া খুব তরিবধ করে খাচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির। ডিলা গ্র্যান্টি ম্যাফিস্টোফিলিস, মেরেছি একটাকে। কচর কচর করে ভুট্টার দানা চিবুতে চিবুতে টেনিদা বলল, হঠাৎ এত লম্ফচম্প, কি মেরেছিস? মাছি না ছাড় পোকা? একটা মস্ত কাঁকড়া বিচ্ছে। দেওয়ালের ফুটো থেকে বেরিয়ে দিব্যে ল্যাচ তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল। ছেদিলাল আপন মনে গান গাইতে গাইতে গরুর দোধ দোয়াচ্ছে। কিচ্ছু টের পাইনি জানো, আমি দেখেই একটা ইঁট তুলে ঝাঁ করে মেরে দিল, ব্যাস ঠান্ডা। টেনিদা মুখটাকে কুচো চিংড়ির মতো সরু আর বিচ্ছিরি করে বলল, ফু। ফু মানে? ক্যাপলা চটে গেল। কাঁকড়া বিছের সঙ্গে চালাকি নাকি? একবার কামড়ালেই বুঝতে পারবে। কাঁকড়া বিছের সঙ্গে চালাকি কি করতে যাচ্ছে? কিন্তু কলকাতার কাঁকড়া বিছে রাম রাম, ওরা তো ডেও পিঁপড়ার বর্দা ছাড়া কিছুই নয় রে। আসল কাঁকড়া বিছের কথা জানতে চাস তো আমার পচা মামার গল্প শুনতে হবে। গল্পের আরম্ভে ক্যাবলা তড়াক করে রকে উঠে বসল। হাবুল বললে, পচা মামা, এই নামটা এবার যেন নতুন শুনতে আসি। কাল শুনবি আরও, এক্ষুনি হয়েছে কি? ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা একবার সবটা বেশ করে চেটে নিলে। আর যত শুনবি ততই চমকে যাবি। আমি আমার মাথাটা ভালো করে চুলকে নিয়ে বললুম, একটা কথা জিজ্ঞেস করব? ভুট্টার গোছটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা গলায় বললে, ইয়েস, পারমিশন দিচ্ছি। তোমার কটি মামা আছে সব শুদ্ধ? টেনিদা বললে, 555, মানে 555টা। আমি কাকের মতো হাঁ করে বসে রইলাম। ক্যাবে একটা খাবি খেলো আর হাবুল সেন টুকরে উঠল, খাইছে। ইউ শ্যাট আপ হাবলা, চিল্লাসনি। মামা কীরকম জানিস? ঠিক রেকারিং ডেসিমেলের মতো, মানে শেষই নেই। মনে কর মার পিস্তুত ভাইয়ের বড় শালার মেজো ভাইরা, তাকে কি বলে ডাকবো? আমরা এক বাক্যে বললুম, মামা। কিংবা মনে কর আমার কাকিমার মাস্তুত বোনের খুঁড়তুতো ভাইয়ের। কেবলা বললে, থাক আর বলতে হবে না, মানে মামা, বিশ্বময়, শুধু মামা আর মামা। রাইট, পচা মামা সেই বিশ্বময় মামার একজন। আমি অধৈর্য হয়ে বললুম, সেটা তো হলো, কিন্তু কাঁকড়া বিছে? টেনিদা দাঁত খিচে বলল, দাঁড়া না ঘোড়াটি, আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে না? কুড়ু বকের মতো বেশি বকবক করবি, তোর কানের উপর এক্ষুনি একটা কাঁকড়া বিছে ছেড়ে দেবো। হাবল বললে, সাইরা দাও, পেয়ালার কথা সাইরা দাও, ওটা একটা দুগ্ধপৈষ্য শিশু। কি আমার ঠাকুরদা এলেন রে? আমি হাবলকে ভেঙচি কাটলুম। টেনিদা আমার মাথায় কটাং করে একটা টোকা মেরে বললে, ইউ স্টপ নাও, নো ঝগড়া, তাহলে 2 থাপ্পড় দিয়ে দুটোকে এখান থেকে তাড়িয়ে দেবো। এখন পচা মামার গল্প শুনে যা, খবরদার ডিস্টার্ব করবি না। আমরা এক বাক্যে বললুম, না না। পচা মামা, বুঝলি? একটা গলা খাঁখায় দিয়ে টেনিদা বলতে শুরু করলে, স্কুলে 7 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল। 8 বারের বার টেস্টেও যখন অ্যালাউ করতে পারল না, তখন দাদু, মানে পচা মামার বাবা, তাকে পেল্লায় একটা চড় মেরে বলল, নিকালো আমার বাড়ি থেকে, হতভাগা মুখ্য কুপুত্তুর বোম্বেটে অকাল কুষ্মাণ্ড কোথাকার। একসঙ্গে 4-4টে ওই রকম জবরদস্ত গাল, আর গালের উপর অমনি একখানা কি বলে বোম্বাই চাট। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, টেনিদা বলল, চুপ কর পেলা, তুই আর পণ্ডিতের মতো টিকটিক করিসনি। মুখে বল্টু এটা বসে থাকবো, কিন্তু আর গল্প বলবো না। আমি ব্যস্ত হয়ে বললুম, না না, আমরা আর কোনো কথা বলবো না, গল্পটাই চলুক। টেনিদা আবার শুরু করলো। সেই বোম্বাই চাটি খেয়ে পচা মামার মন উদাস হয়ে গেল। ম্যাট্রিক পরীক্ষা নিকুচি করেছে, এমন অপমান সহ্য করা যায়?
পচা মামা সেই রাত্রেই দেশান্তরী হলো। মানে বিদেশে আর যাবে কোথায়, তখনও পাকিস্তান হয়নি, সোজা দার্জিলিং মেলে চড়ে উঠল। মানে নামলো গিয়ে একেবারে শিলিগুড়িতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহদ্দি পেরিয়ে একেবারে চলে গেল ভুটানে। ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্করটার হবে, কিন্তু একে বেজায় শীত, তাই ভুটান তখন লালে লাল। লালে লাল? ক্যাবলা জিজ্ঞেস করলে। ভুটানিরা খুব দোল খেলে বুঝি? তোর মুন্ডু, লেবু লেবু কমলা লেবু, ভুটানি কমলা লেবু বিখ্যাত, জানিস না? আর পাহাড় আলো করে সব বাগান, তাতে হাজার হাজার ফল পেকে টুকটুক করছে, ঝরে পড়ছে গাছের তলায়। যত খুশি কুড়িয়ে খাও, কেউ কিচ্ছুটি বলবে না। এমনকি এদিক ওদিক তাকিয়ে দু চারটে ছিঁড়েও নিতে পারো, কি আর অত লক্ষ্য করছে। মধ্য কথা, ওই কমলা লেবুর টানেই পচা মামা ভুটানে আটকে গেল। যেখানে সেখানে পড়ে থাকে আর পেট ভর্তি লেবু খায়। দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুরচোষা চেহারায় পাল্টে গেল একদম। দাদু কিপটে লোক, তার বাড়িতে পুঁই ডাঁটার চচ্চড়ি, কড়াইয়ের ডাল আর খলসে মাছের ঝোল খেয়ে খেয়ে পচা মামার বুদ্ধিশুদ্ধিগুলোতে মরচে পড়ে গিয়েছিল। কিন্তু কমলা লেবুর রসে হঠাৎ সেগুলো চাঙ্গা হয়ে উঠল। ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পেম্বা দর্জি সিরিং। নামটা কি বলে, মানে একটু হলেও লোকটি বেশ ভালো মানুষ। গোলগাল চেহারা, গায়ে ওদের সেই কালো আলখাল্লা, মাথায় কাঁচা পাকা চুলের লম্বা লম্বা বিনুনি, মুখে 7-5 গাছা দাড়ি, সব সময় মিঠে মিঠে হাসি, আর রাত দিন চমড়ি গায়ের জমাট দুধের টুকরো চুষছে। পচা মামা তাকে গিয়ে মস্ত একটা সেলাম ঠুকে বলল, শিরিং সাহেব, আমি একজন বিদেশি। শিরিং হেসে বললে, সে আমি জানি, আজ 15 দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে আধা ছাট করেছ, কিন্তু আমরা অতিথি বৎসল বলে তোমায় কিচ্ছু বলিনি। ভুটিয়া হলে আমার এই কুকুরি দিয়ে মুন্ডুটা কচাত করে কেটে দিত। শুনে পচা মামার রক্ত জল হয়ে গেল। বললে, সাহেব আসলে আমি খুব হাংরি বলেই। শিরিং চমড়ে গায়ের দুধের টুকরো মুখে পড়ে বলল, ঠিক আছে, আমি কিছু মাইন্ড করিনি, ওই তো তোমাদের বাঙালি পেট, কী বা আর তুমি খেতে পারো। এখন বলো কি চাও? শিরিং সাহেব, পচা মামা হাত কচলাতে কচলাতে বলল, শুধু কমলা লেবু চালান দিয়ে কী বা লাভ হয় আপনার? কম কি, লাখখানেক? আগে এই লাখ টাকা যদি 5 লাখ হয়। শুনে শিরিং সাহেব নড়ে বসল। তা কি করে হতে পারে? আপনি অরেঞ্জ স্কোয়াশ অর্থাৎ বোতল ভর্তি করে কমলা লেবুর রস বিক্রি করুন, তাতে অনেক বেশি লাভ হবে। শিরিং হাসল। এ আর নতুন কথা কি, এই তো মাইল 5 দূরে ডিক্রুজ বলে এক সাহেব একটা কারখানা করেছে, সে তো জুত করতে পারছে না। বাজারে দারুণ কম্পিটিশন, কলকাতা আর বোম্বেতে অনেক বড় বড় কোম্পানি, আমরা এখান থেকে বেশি সুবিধা করতে পারবো না। পচা মামা আবার একটা লম্বা সেলাম ঠুক। যদি এমন অরেঞ্জ স্কোয়াশ তৈরি করে দিতে পারি যা স্বাদে গন্ধে যাকে বলে অতুলনীয়, মানে যা খেলে লোকে আর ভুলতে পারবে না, একবার খেলে বারবার খেতে চায়, সে জিনিস কে তৈরি করবে? তুমি? চেষ্টা করে দেখতে পারি। কেন হে, তুমি কি কেমিস্ট নাকি? আমি MSc। পচা মামা চাল মারল, বুঝতেই পারছিস, ম্যাট্রিকই পাশ করেনি আর MSc। কিন্তু বিদেশ ভেবে এক আধটু ওসব করতেই হয়, নইলে কাজ চলে না। পচা মামা ভাবলো, বাঙালির ব্রেন, একটা কিছু করে তবে আমি ছাড়ব। শিরিং খানিকক্ষণ গম্ভীর হয়ে কি ভাবলো, তারপর বললে, বেশ, চেষ্টা করে দেখো, কিন্তু দিন 15 সময় দিতে হবে। আহা, 15 দিন কেন, তোমায় আমি 1 মাস সময় দিচ্ছি। তুমি আমার আউট হাউসে থাকো, এক্সপেরিমেন্টের জন্য যা যা চাও সব দেব। যদি সাকসেসফুল হতে পারো, তোমাকে কারখানার চিফ কেমিস্ট করে দেবো, আর মাসে 2000 টাকা করে মাইনে। পচা মামা এসে শিরিং সাহেবের আউট হাউসে উঠল।
সে কি রাজকীয় আয়োজন! এমন গদি আটা বিছানায় পচা মামাদের কেউ 7 জন্মে শোয়নি। দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে 3 দিন পরে পরে একবার করে পেটের অসুখে ভুগতে লাগলো। আর সেই সঙ্গে চললো তার এক্সপেরিমেন্ট। কখনো কমলালেবুর রসে আদা মেশাচ্ছে, তো কখনো মধু, কখনো চায়ের লিকার, কখনো ঝোলা গুড়, কখনো বা একা ছেতে হোমিওপ্যাথিক ওষুধে ঢেলে দিচ্ছে। মানে মনে প্রাণে যা চায় আর খেয়ে খেয়ে দেখছে। কোনোদিন বা 1 চামচ খেয়ে বমি করে ফেলল, কোনোদিন মুখে না দিতেই ত্রিং ত্রিং করে লাফিয়ে উঠল, কোনোদিন নেহাত মন্দ লাগলো না, আর কোনোদিন মুখ এমন টকে গেল যে ঝাড়া 48 ঘন্টা কিছু আর দাঁতেই কাটতে পারে না। এদিকে 1 মাস যায়, শিরিং সাহেব মাঝে মাঝে খবর নেয়, কদ্দূর হলো। পচামামা বুঝতে পারল এবারে পরশমৈপদী রাজভোগ আর বেশি দিন চলবে না। 1 মাসের ভিতর কিছু করতে না পারলে এই খাওয়ার সুখ সুদে আসলে আদায় করে নেবে। পিটিয়ে তক্তা তো করে দেবেই, চাই কি কচাং করে মুন্ডুটিও কেটে নিতে পারে। পচামামা রাত জেগে ভগবানের কাছে প্রার্থনা করে আর এক্সপেরিমেন্ট চালায়। তারপর একদিন মধু, আদা, হোমিওপ্যাথিক ওষুধ আর পিঁপড়ের ডিম মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করেছে, ওহ কি বলবো তোদের, কি তার স্বাদ, কি তার সুতার। 1 চামচ খেয়েই মনে হলো যেন পোলাও, পায়েস, ছানার ডাল্লা, আলু কাবলি, বেলের মোরব্বা, দরবেশ, রাবড়ি, মানে যত ভালো ভালো খাবার জিনিস রয়েছে সব যেন কি একসঙ্গে তার মুখে পড়ে দিল। এমন অপূর্ব, এমন আশ্চর্য অরেঞ্জ স্কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি। পচামামা তখনই গিয়ে শিরিং সাহেবকে সেলাম ঠুকলো, বললে, আমি রেডি, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। শিরিং সাহেব খুশি হয়ে বললে, বেশ, তাহলে কালকে আমি ও আমার স্ত্রী, আমার ছেলে, আমার ম্যানেজার আর আমার 3 জন বন্ধু আমরা তোমার অরেঞ্জ স্কোয়াশ খেয়ে দেখব। যদি ভালো লাগে কালই কলকাতায় মেশিনের অর্ডার দেব, আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট, মাসে 2000 টাকা মাইনে। কেল্লা ফতে। পচামামা নাচতে নাচতে চলে গেল। সারা রাত ধরে স্বপ্ন দেখল সে একটা মস্ত মোটর গাড়িতে চড়ে আর যাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর তাকে পরপর সেলাম ঠুকছে। কিন্তু বরাত কি আর অত সহজেই খোলে রে? তাহলে কি আর আজ পচামামাকে লুঙ্গি আর গেঞ্জি পরে গায়ে মুদিখানার দোকান করতে হয়, না পেঁয়াজ আর মুসুরির ডালের ওজন নিয়ে খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হয়? যা হলো তা বলি। পচামামা বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ের ডিমের গুণে অতটা সুন্দর তৈরি হয়েছে, স্বর্গের সুধা হয়ে উঠেছে। প্রাণ খুলে সে 8 বোতল সুধা তৈরি করলো, তারপর নিশ্চিন্তে ঘুমাতে গেল। আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্ন যে সে দেখলো তা তো আগেই বলেছি। পরের দিন শিরিং সাহেব তো দলবল নিয়ে পচামামার এক্সপেরিমেন্ট চাকতে এসেছে। সবটা মিলে বেশ একটা চমৎকার মোচ্ছোৎসবের মতো। মস্ত টেবিলে দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হয়েছে, ফুলদানিতে ফুল সাজানো হয়েছে, গ্রামোফোনে নাচের রেকর্ড বাজছে, আর 7 জনের সামনে 7টি রূপোর গ্লাস চকচক করছে। পচামামা আহ্লাদে আহ্লাদে মুখ করে গ্লাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিল। প্রথমে শিরিং সাহেব একটা চুমুক দিল, তারপরেই আর সবাই। তোদের বলবো কি, তখনই যেন বিপর্যয় ব্যাপার ঘটে গেল। প্রথমেই আঁক করে শিরিং সাহেব চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল। শিরিং সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেলল। তাদের ছেলে আই করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড় লাগালো, পাক্কা 3 মাইল গিয়ে তারপরে সে থামল। ম্যানেজার হাত পা ছুঁড়ে পাগলের মতো নাচতে লাগলো। একজন অতিথি আরেকজনকে জড়িয়ে ধরে ঘরের মেঝে কুস্তি লড়তে লাগলো। আর 3 নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে শিরিং সাহেবের কুকুরটার লেজে ঘ্যাঁক করে কামড় দিয়ে ফেললে। পচামামা বুঝতে পারল না, গতিক সুবিধের নয়। তার যেমনই হোক সুধা খেয়েদের আরাম লাগেনি। আর মনে হলো শিরিং সাহেবের কুকুরিটাও নেহাত চালাকির নয়, কাজেই থাকিতে চরণ, মরণে কি ভয়, নিমিষে যোজন ফর্সা। পচামামা দে দৌড়। সারাদিন দৌড়লো। তারপর সন্ধ্যাবেলা এক গভীর বনের ভিতর একটা ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো। ভাবলো খুব বেঁচে গেছে এই যাত্রা।
ওদিকে ঘন্টা টেনেক বাদে মাথা ফাতে একটু ঠান্ডা হলে শিরিন সাহেব হাঁক ছাড়ল। কোথায় সেই জোচ্চোর কেমিস্ট? বিষ খাই আমাদের মেরে ফেলবার জোগাড় করেছে। শিগগির কান ধরে টেনে এক্ষুনি নিয়ে আয়, আমি নিজের হাতে ওর মুন্ডু কাটব। তখনই লোক ছুটল চারিদিকে। ওদিকে পচা মামা মন্দিরে বসে ভাবতে লাগলো, ব্যাপারটা কি হলো? সে নিজে বারবার আবিষ্কার চেখে দেখেছে, কি তার স্বাদ, কি তার গন্ধ। রাতারাতি অমন করে সব বদলে গেল কি করে? আসলে হয়েছিল কি জানিস? পচা মামার বাবুর্চিটা ছিল ভীষণ লোভী। সে এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেয়ে এমন মজে গেছে যে চুপি চুপি 8টা বোতলে সাফ করে ফেলেছে। তারপরে তার খেয়াল হয়েছে সকালে তো শিরিন সাহেব তার গর্দান নেবে। তখন করেছে কি, পচা মামার এক্সপেরিমেন্ট টেবিলে যা ছিল, মানে লেবুর রস, চাল ধোয়া জল, টিংচার আয়োডিন, 1 শিশি লাল কালি, খানিক ঝোলা গুড় আর কিছুটা গধের আঠার সঙ্গে কিছুটা কমলা লেবুর রস মিশে 8টি বোতল তৈরি করে রেখেছে। আর তাই খেয়েই তো পচা মামা আর কিছু বুঝতে পারছে না। সমানে সেই ভাঙা মন্দিরটার ভিতরে বসে মশার কামড় খাচ্ছে, ভয়ে আসিতে ঠক ঠক করে কাঁপছে। ভাবছে রাত্রিটা কোনো মতে কাটলে হয়। তারপর আবার এক দৌড়। মাইল 10 পেরোতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কাপাড়া চা বাগান। তখন আর তাকে পায়। পচা মামা সেখানে বসে আছে, আর তার দুই পাশে ভাঙা মেঝেতে বিস্তর ফুটো ফাটা। সেই ফুটো দিয়ে ধীরে ধীরে কয়েকটি প্রাণী মুখ বের করল। কালো কটকটে তাদের রং, লম্বা লম্বা লেজের আগা বর্ষির মতো বাঁকানো, চোখের সন্ধানে দৃষ্টি। শীতের দিন, ভালো খাওয়া দাওয়া জোটে না, পেটে বেশ খিদে ছিল তাদের। ওদিকে পচা মামার কোটের পকেট থেকে কেক, ডিম ভাজা এসবের বেশ মনোরম গন্ধ বেরোচ্ছে। পালাবার সময় পচা মামার টেবিল থেকে যা পেয়েছে 2 পকেটে বোঝাই করে নিয়েছিল। বুঝতে পেরেছে এসব কাজে লাগবে। সুসুর করে দুদিকের পকেটে তারা একে একে ঢুকে পড়ল। খাবারের ধ্বংসাবশেষ কিছু ছিল, তাই খেতে লাগলো এক মনে। পচা মামা উদাস হয়ে বসেছিল, এসব ব্যাপার কিছুই টের পেল না। হঠাৎ তার মুখের উপরে টর্চের আলো, আর সঙ্গে সঙ্গে ভুটিয়া ভাষায় কে যেন বললে, এই যে পাওয়া গেছে। আরেকজন বললে, এবার কান ধরে টানতে টানতে নিয়ে চল, সকালে শিরিন সাহেব ওর মুন্ডু কাটবে। পচা মামার রক্ত জল হয়ে গেল। সামনে দৈত্যের মতো জোয়ান 2 ভুটিয়া, কোমরে চকচকে কুকুরের খাপ। অন্ধকারেও পচা মামা দেখল তার মুখের উপরে টর্চ ফেলে ঝকঝকে দাঁতে হাসতে হাসতে তারা তারই দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। পচা মামা দাঁড়িয়ে পড়ল। পালাবার পথ বন্ধ, তবু মরিয়া হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, সাবধান, এগিয়েও না, আমার 2 পকেটেই রিভলভার আছে। হা, রিভলভার! 2 মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল পচা মামার উপর। পচা মামা কিছু বলবার আগেই দুজনের 2টো হাত দিয়ে তাকে জাপটে ধরল, আর 2টো বাঁ হাত তার 2 পকেটে রিভলভার খুঁজতে লাগল। আর তক্ষুনি 2 জওয়ানের গগনভেদী আর্তনাদ। পচা মামাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের উপর গড়াতে লাগলো। ওরে বাপরে, মেরে ফেলেছে রে, গেলুম গেলুম। ঠিক তখন বনের ভিতর থেকে পূর্ণিমার চাঁদের আলো পড়ল। সেই আলোয় পচা মামা দেখল 2 জনের হাতে এক এক জোড়া করে কালো কদাকার পাহাড়ি কাঁকড়া বিছে লটকে আছে, আর তার নিজের পকেটের ভিতরে সমানে আওয়াজ উঠছে, খার খার। উড়ির দাদা! পচা মামা এক টানে গায়ের কোটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড় দৌড় দৌড়, যাকে বলে একেবারে রামদৌড়। সকালের জন্য অপেক্ষা করতে হলো না। একটা চিতাবাঘের পিঠের উপরে হাই জাম্প দিয়ে, একটা পাইথনের ল্যাজ মারিয়ে, 1 5 শিয়ালকে রাত্রিবেলা আটকে দিয়ে 9টার সময় যখন লঙ্কাপাড়ার চা বাগানে এসে আছাড় খেয়ে পড়ল, তখন তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে। বুঝলি ক্যাবলা, এই হলো আসল পাহাড়ি কাঁকড়া বিছড়ে গল্প। 2টো এমন বাঘা জোয়ানকে ধাঁ করে শুইয়ে দিলে তোর কলকাতার কাঁকড়া বিছড়ে কিচ্ছু করতে পারতো? রাম রাম। টেনিদা থামল। ক্যাবলা মাথা চুলকাতে লাগল। হাবুল বললে, একটা কথা জিগাই টেনিদা। টেনিদা হাবুলের কথা নকল করে বল, হ জিগাও। কাঁকড়া বিছায় কেক, বিস্কুট, ডিম ভাজা খায়?
এ তো আর তোর কলকাতিয়া নয়, পাহাড়ি কাঁকড়া বিছে, ওদের মেজাজই আলাদা। আমার কথা বিশ্বাস না হয় পচা মামাকে জিজ্ঞেস কর। তেনার পামু কই? টেনিদা বললে, ধ্যার ধ্যারে কালীকেষ্টপুরে। আমি অবাক হয়ে বললাম, সে আবার কোথায়? টেনিদা বললে, খুব সোজা রাস্তা, প্রথমে আমতা চলে যাবি, সেখান থেকে 10 মাইল দামোদরে সাঁতার কাটবি, তারপর ডাঙায় উঠে 40 মাইল 75 গজ 11.5 ইঞ্চি হাঁটলেই ধ্যার ধ্যারে কালীকেষ্টপুরে পৌঁছে যাবে। আচ্ছা, তোরা তাহলে সেখানে রওনা হয়ে যা, আমি এখন একবার পিসিমার বাড়িতে চললুম, টাটা। বলেই হাত নেড়ে লাফিয়ে পড়ল রক থেকে, ধাঁ করে নিমেষের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল।